মুভির গল্প শুরু হয় ২০০ বছর আগের একটা রাজমহলে। কিছুক্ষণ পর মহলের রাজা তার দলবল নিয়ে সেই ঘরে প্রবেশ করে। রাজা তাকে চড় মেরে ফেলে দেয়। তারপর তাকে টেনে হিঁচড়ে চিতায় ঝুলানো হয়। রাজার নির্দেশে মুখোশ পরিহিত একজন জল্লাদ তার গায়ে আগুন দেয়। আগুন থেকে সেই মানুষটার অতৃপ্ত আত্মা বেরিয়ে সেই জল্লাদের মুখোশটা নিজের মুখে পড়ে নেয়। এরপর আমরা দেখতে পাই সেই জল্লাদ তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ তার বিছানা সজোরে কাঁপতে থাকে। তারপর সে আবার শুয়ে পড়ে। তখন ওপর থেকে সেই অতৃপ্ত আত্মা তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর সে তাকে মেরে ফেলে। আজকের মুভিটা একটা হরর কমেডি জনরার। তবে মুভিটার কমেডি সেকশন আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তাই আমি কমেডি বাদ দিয়ে শুধু মুভিটার গল্প তুলে ধরছি। গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে। পুরো গল্পতে বেশ কয়েকটা টুইস্ট রয়েছে, যেটা আপনারা কেউ ধারণা করতে পারবেন না। চলুন অসাধারণ এই মুভিটার গল্পে চলে যাই। আজকের মুভিটার নাম ভুলভুলাইয়া 3। মুভির গল্প শুরু হয় ২০০ বছর আগের একটা রাজমহলে। সেই মহলে আমি যে তোমার গানের সুরে একজন নাচ করছিল। কিছুক্ষণ পর মহলের রাজা তার দলবল নিয়ে সেই ঘরে প্রবেশ করে। তার চোখে মুখে প্রচন্ড রাগের ছোঁয়া। রাজা তাকে চড় মেরে ফেলে দেয়। তারপর তাকে টেনে হিঁচড়ে চিতায় ঝুলানো হয়। রাজার নির্দেশে মুখোশ পরিহিত একজন জল্লাদ তার গায়ে আগুন দেয়। সবাই চলে যাওয়ার পর জল্লাদ তার মুখোশ খুলে সেই আগুনে ফেলে দেয়। কিছুক্ষণ পর অদ্ভুত একটা ব্যাপার ঘটে। আগুন থেকে সেই মানুষটার অতৃপ্ত আত্মা বেরিয়ে সেই জল্লাদের মুখোশটা নিজের মুখে পড়ে নেয়। তখন ব্যাকগ্রাউন্ডে আমরা খুব পরিচিত একটা গানের মিউজিক শুনতে পাই, যেটা ভুলভুলাইয়া মুভির থিম সং। এরপর আমরা দেখতে পাই সেই জল্লাদ তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ তার বিছানা সজোরে কাঁপতে থাকে। লাফিয়ে ঘুম থেকে উঠে জল্লাদ আশেপাশে দেখে, কিন্তু কিছু খুঁজে পায় না। তারপর সে আবার শুয়ে পড়ে। তখন ওপর থেকে সেই অতৃপ্ত আত্মা তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর সে তাকে মেরে ফেলে। এরপর মুভির গল্প ২০০ বছর পর বর্তমানে ফিরে আসে। আমরা রোহানকে দেখতে পাই, যে রুহু বাবা নামে বেশি পরিচিত। আর তার সাথে রয়েছে তার পার্টনার টিল্লো। রুহান পেশায় একজন গোস্টবাস্টার। সে আসলে ভূত প্রেত তাড়ানোর কাজ করে থাকে। প্রতিদিনকার মতো ভূত তাড়ানোর জন্য সে তার একটা ক্লায়েন্টের বাড়িতে আসে। একটা ছেলের ওপর বিট্টু নামে একটা প্রেতাত্মা ভর করেছে। রুহান সেই আত্মার সাথে কথা বলে তাকে চিনতে পারে। তখন জানা যায় যে সে এই আত্মাকে এর আগে ৮ বার অন্য মানুষের শরীর থেকে বের করেছে। একসময় সে তার পিস্তল বের করে সেটার ভেতর থেকে গঙ্গাজল ছেলেটার উপর ছিটিয়ে সেই আত্মাকে বিতাড়িত করে। কিন্তু তখন ছেলেটা ধন্যবাদ দেওয়ার সময় রোহানকে চোখে ইশারা দেয়। আর তারপর অতীতের ঘটনা দেখানো হয়। রুহান আদতে কোনো গোস্টবাস্টার নয়। সে এক ভণ্ড। মানুষকে বোকা বানিয়ে সে তার ভূত তাড়ানোর ব্যবসা বহুদিন যাবৎ করে আসছে। ছেলেটা তার বন্ধুবান্ধব নিয়ে বাড়িতে পার্টি করছিল। একসময় বেপরোয়াভাবে তার রুমে আগুন ধরে যায়। বাবা মা ঘরে ফিরে আসলে তার রক্ষা নেই। আর তাই তার এক বন্ধু রোহানের সাথে যোগাযোগ করার আইডিয়া দেয়। আর তারপরেই এই নাটক। তারপর রোহান রাজ পরিবারের এক বংশধরের বাড়িতে যায়। রাজকুমারী মীরা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু তার আত্মা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তাই তার কাকা রোহানকে ডেকে নিয়ে আসে মীরার সাথে কথা বলার জন্য। রোহান মীরার ছবি হাতে নিয়ে অভিনয় শুরু করে দেয়। কিন্তু তখন সত্যি সত্যি মীরার আত্মা সেখানে চলে আসে। রোহান এটার জন্য একদম প্রস্তুত ছিল না। তার পার্টনার টিল্লু তখন অজ্ঞান হয়ে যায়। রোহান ভয়ে কোণঠাসা হয়ে পড়ে। কিন্তু তখনই পরিস্থিতি একবারে উল্টে যায়। এতদিন রোহান মানুষকে ঠকিয়ে আসছিল, কিন্তু আজ তার এই ক্লায়েন্টের হাতে তার আসল রূপ ধরা পড়ে গিয়েছে। মীরার কাকা রোহানের ওই অবস্থায় পুরোটা ভিডিও রেকর্ড করে নেয়। কিন্তু তার এই ভণ্ডামি ফাঁস করা তাদের উদ্দেশ্য নাই। তখন মীরা তাকে বলে, তোমাকে আমাদের সাথে রক্তঘাট যেতে হবে। আর তুমি যদি রাজি না হও, তাহলে তোমার এই পুরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হবে। রোহান প্রথমে যেতে রাজি হয় না। তখন মীরা তাকে বলে, তুমি যদি সেখানে আমাদেরকে একটা কাজ করে দিতে পারো, তাহলে তোমাকে ১ কোটি রুপি দেওয়া হবে। টাকার কথা শুনে রোহান তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। রক্তঘাটে যাওয়ার পথে সেখানকার প্রত্যেকটা মানুষ রোহানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে মীরা তাকে বলে, এর উত্তর তুমি বিকালবেলা পাবে। রাজমহলে পৌঁছানোর পর রাজপরিবারের অবস্থা দেখে রোহান ভেবাচাকা খেয়ে যায়। তারা রাজবাড়িতে থাকার বদলে গোয়াল ঘরে থাকে। শাহী গাই দুধ দেওয়ার বদলে দুধ খায়। একটা টুথপেস্ট সবাই ব্যবহার করে, তাও আবার ১ বছর যাবৎ। সবশেষে রাজার দেহরক্ষীকে রাজাই হুইল চেয়ারে বসে দেখাশোনা করে। রাজপরিবারের অবস্থা খুব খারাপ। রাজত্বের বদলে দারিদ্রতাই তাদের এখনকার পরিচয়। রাতের বেলায় মীরা রোহানকে নিয়ে রাজবাড়িতে প্রবেশ করে। সেখানে রাজপুরোহিত তাদের জন্য অপেক্ষা করছিল। রোহানকে দেখে রাজপুরোহিত খুব খুশি হয়। মহলের দরবার ঘরে প্রবেশ করার পর রাজপুরোহিত রোহানকে রাজকুমার দেবেন্দ্রনাথের ছবি দেখিয়ে বলে, আপনার পুনর্জন্ম হয়েছে। রোহান পুরো স্তব্ধ হয়ে যায়, কারণ রাজকুমার দেবেন্দ্রনাথ অবিকল তার চেহারার। তখন রাজপুরোহিত অতীতের ইতিহাস খুলে বলে, রাজার প্রথম সন্তানের নাম মঞ্জুলিকা। ছোটবেলা থেকেই সে খুব দুর্ধর্ষ ছিল। যুদ্ধের ময়দানে পুরুষদের সাথে পাল্লা দিয়ে লড়তে পারত সে। তার সাথে সে খুব ভালো নাচ করতে পারত। একসময় রাজা একটা দাসীর সাথে একটা পুত্র সন্তান জন্ম নেয়। মঞ্জুলিকা ছোটবেলা থেকেই তার ভাইকে ঘৃণা করতে শুরু করে, কারণ তার শরীরে একটা দাসীর রক্ত বইছে। আর তার ধারণা ছিল যে ভবিষ্যতে রাজ্য সে শাসন করবে।
তবে রাজা তার রাজ্য রাজপুত্র দেবেন্দ্রনাথের হাতে তুলে দেয়, আর এতে মঞ্জুলিকা প্রচন্ড ক্ষুব্ধ হয়। আর এই ক্ষোভ নিয়ে একদিন সে তার ভাই দেবেন্দ্রনাথকে খুন করে, আর এর দায়ে রাজা মঞ্জুলিকাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু আগুনে পুড়িয়ে মারার পরেও মঞ্জুলিকার বিদায় হয় না, সে অতৃপ্ত আত্মা হয়ে ফিরে আসে। প্রথমে সে তার খুনি জল্লাদকে মেরে ফেলে, তারপর সে রাজমহলে ঢুকে সেখানকার প্রত্যেকটা প্রহরীকে মেরে তার বাবার ঘরে প্রবেশ করে। সেখানে সে তার বাবাকে আগুনে পুড়িয়ে মারে। তারপর রাজমহলের রাজপুরোহিতরা সবাই মিলে মঞ্জুলিকার আত্মাকে কোণঠাসা করে একটা রোমে বন্দি করে ফেলে। কিন্তু তার আত্মাকে ধ্বংস করা সম্ভব হয়নি, তাকে কেবল আটকে রাখা হয়েছিল। তখন থেকে জানা যায় যে 200 বছর পর রাজপরিবারের কারো পুনর্জন্ম হবে, তারপর সে মঞ্জুলিকার আত্মাকে ধ্বংস করবে। তবে সেটা হবে দুর্গাষ্টমীর দিনই। রাজপুরোহিত সবাইকে কড়াভাবে নিষেধ করে যেন দুর্গাষ্টমীর আগে এই দরজা কখনো খোলা না হয়। রাজপুরোহিত মনে প্রাণে বিশ্বাস করে যে রাজকুমার দেবেন্দ্রনাথের পুনর্জন্ম হয়েছে, আর তার উপরে সে একজন গোস্টবাস্টার। রোহনের ভরসায় রাজপরিবার সবাই সাহস পায় এবং এই প্রথম তারা রাজমহলে প্রবেশ করে। অন্যদিকে রাজ্যে এই খবর রাতারাতি ছড়িয়ে পড়ে যে রাজকুমার দেবেন্দ্রনাথের পুনর্জন্ম হয়েছে, আর এরপর থেকে প্রজারা সবাই রাজপরিবারকে টাকা ধার দিতে শুরু করে। তারপর একদিন রাজপরিবারের সবাই মন্দিরে রোহানকে নিয়ে উপস্থিত হয়, যেখানে বেশ মানুষের সমাগম হয় রাজকুমার দেবেন্দ্রনাথকে দেখার জন্য। সেখানে রাজা সবার উদ্দেশ্যে বলে, প্রতি বছর আমরা মঞ্জুলিকার আত্মার নিষ্পত্তি করার জন্য মূর্তি বানিয়ে আগুন দিয়ে আসছি, কিন্তু এবছর মঞ্জুলিকার আত্মা ধ্বংস করার জন্য রাজকুমার দেবেন্দ্রনাথ আমাদের সাথে আছে। কিন্তু তখন 3 পণ্ডিত এসে সবার কাছে রোহানের ভণ্ডামির কথা বলে দেয়। তাদের একজন ছোট পণ্ডিত, একজন বড় পণ্ডিত, আরেকজন পণ্ডিতাইন। কিন্তু রোহান তখন তার অতীতের স্মৃতি ফিরে পাওয়ার নাটক করে এবং বলে এই 3 জন আগের জন্মে তাদের রাজ্যের কাজের লোক হিসেবে ছিল এবং একসময় তারা রাজার গুপ্তধন চুরি করে এবং পরে সেটা ভুলে যায়। রোহানের এই কথা শুনে রাজ্যের সবাই তাদের 3 জনকে রোহানের পায়ের কাছে নিয়ে ফেলে, আর এরপর থেকে তারা রোহানের চালে বন্দী হয়ে যায়। পরের দিন রাজদরবারে মল্লিকা নামে একজন মহিলা আসে। তিনি ক্রাউন রেস্টোরেশন কোম্পানি থেকে এসেছেন। এই কোম্পানি মহলকে সেটার আগের রূপে নেওয়ার জন্য কাজ করবে। তবে শুরু থেকেই আমরা মল্লিকার মধ্যে একটা অদ্ভুত আমেজ দেখতে পাই। মল্লিকা এসেই রোহানকে বলে, তোমার বোন মঞ্জুলিকার স্মৃতি তোমার মধ্যে এখনো ফিরে এসেছে? রোহান বলে, এখনো আসেনি, তবে আসবে। ওই রাতে রোহানের ঘুম আসছিল না, তাই সে বাইরে হাঁটতে বের হয়। তখন সে মীরাকে প্রাসাদের উপর দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তারও ঘুম আসছিল না। রোহান তাকে ইশারায় নিচে নেমে আসার জন্য বলে, তাকে নিয়ে সে একটু হাঁটতে বের হবে। তখনই মীরা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যায়, আর এরপরই জম্বির মতো ভাঙা হাত পা নিয়ে মীরা রোহানের দিকে ছুটে আসে। আর তখনই রোহানের ঘুম ভেঙে যায়। সে একটা বাজে স্বপ্ন দেখছিল। অন্যদিকে মল্লিকা মঞ্জুলিকার অস্ত্রাগারে গিয়ে তার জিনিসপত্র হাতড়ে দেখছিল। তখন রাজা সেখানে যায়। সে মল্লিকাকে মঞ্জুলিকার অস্ত্র চালানোর পারদর্শিতা সম্পর্কে বলতে থাকে। তখন মল্লিকা তার হাতে থাকা একটা ছড়ি একটা নিশানার দিকে ছুঁড়ে মারে। এটা দেখে রাজা হাসতে থাকে। তখন বলে, আপনি কি নিজেকে মঞ্জুলিকার সাথে তুলনা করছেন? কারণ তার মতো নিশানা সবাইকে দিয়ে সম্ভব না। মল্লিকা তখন একটা মুচকি হাসি দেয়। রাজা চলে যাওয়ার পর দেখা যায় মল্লিকার ছুঁড়ে মারা ছড়িটা প্রাসাদের মানচিত্রের উপর একটা মাছিকে বিঁধে ফেলে। তাহলে মল্লিকাই কি মঞ্জুলিকা? এটা আমরা একটু পরে জানতে পারবো। মল্লিকা আসার পর থেকেই রোহানের সাথে বেশ অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এক রাতেই সে ঘুমিয়েছিল। হঠাৎ তার মোবাইলের রিংটোন বেজে ওঠে। সে তার ফোন রিসিভ করে কথা বলতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে এটা ফোনের রিংটোন না, আশেপাশের কোথাও এই মিউজিকটা বাজছে। তখন সে রেডিওতে কিছু শুনতে পায়। রেডিও আপনা আপনি চালু হয়ে যায়। সেখানে মঞ্জুলিকা কথা বলছিল। সে তার ভাই দেবেন্দ্রনাথকে ভয় দেখিয়ে বলছে, এই জন্মেও তুই আমার হাতে মরবি। কথাটা রোহানকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তার কিছুক্ষণ পরে রেডিওটা জলে নষ্ট হয়ে যায়। তখনই বাইরে রোহান হট্টগোল শুনে ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় রাজকুমার দেবেন্দ্রনাথের পেন্টিংয়ে আগুন ধরে গিয়েছে। কিছুক্ষণ পর মল্লিকা সেখানে আসে। সে তামাশা করে রোহানকে বলে, তুমি এমনভাবে ভয় পাচ্ছ যেন আগুন পেন্টিংয়ে নয়, তোমার গায়ে দেওয়া হয়েছে। ভয় পেও না, এটা শুধুমাত্র একটা পেন্টিং, তোমার গায়ে আগুন দেওয়া হয়নি। মল্লিকার এই কথা শুনে সবাই একটু স্তব্ধ হয়ে যায়। এই ঘটনার পর রোহান সিদ্ধান্ত নেয় সে রক্তঘাট থেকে পালিয়ে যাবে। বাড়ি থেকে বের হওয়ার পর সে তার পার্টনার টিল্লুর সামনে গিয়ে পড়ে। টিল্লু তখন তাকে জানায় সে শহরেও ফিরে যেতে পারবে না, কারণ সেখানে তার ঠকবাজি ধরা পড়ে গিয়েছে। তাই এসিপি রাথোর নামে একজন তাকে হন্য হয়ে খুঁজছে। তবে এখান থেকে যাওয়ার আগে মীরার ফোনে তার একটা ভিডিও রয়েছে, সেটা তাকে ডিলিট করতে হবে। সেজন্য সে মীরার ভাইকে 40 টাকা ঘুষ দিয়ে মীরার ফোন এবং পাসওয়ার্ড বের করে নেয়। কিন্তু তার গ্যালারিতে ঢুকে রোহান অবাক হয়ে যায়। মীরার ফোনের গ্যালারি ভর্তি রোহানের ছবি, কারণ মীরা তাকে পছন্দ করতে শুরু করেছে। এটা নিয়ে সে যখন মীরাকে জিজ্ঞাসা করে তখন মীরা লজ্জায় লাল হয়ে যায়। সেদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। মঞ্জুলিকার বদ্ধ ঘরের তালা নিচে পড়ে আছে। তার কিছুক্ষণ পর মঞ্জুলিকার আত্মা তাদের দুজনকে তাড়া করে। কিছুক্ষণ পর মল্লিকা এসে রোহানের হাত ধরে এবং তাকে মল্লিকার আত্মার কাছে টেনে নিয়ে যায়।
রোহান এবং মীরা ভয়ে কাতর হয়ে যায়, কিন্তু মল্লিকা তখন সেই আত্মাকে একটা চর মেরে ফেলে দেয়। তারপর বেরিয়ে আসে অদ্ভুত এক রহস্য। এটা ছিল পণ্ডিতাইন। তারা তিনজন মিলে বাড়ির সবাইকে ভয় দেখিয়ে এখান থেকে তাদেরকে তাড়াতে চাইছিল। তখন তারা একটা ঘটনা খুলে বলে, তারা বেশ কয়েকদিন আগে তাদের রোলস রয়েসে করে রক্তঘাটে এসেছিল। রোলস রয়েস ছিল তাদের দুটো গরুর নাম। প্রচন্ড ঝড়ের মধ্যে তারা রাজপ্রাসাদে আশ্রয় নেয়। তখন তারা থাকার জন্য বেছে নেয় মঞ্জুলিকার এই ঘরটা। ঘরের তালা তখন ভাঙাই ছিল, কারণ সময় পরিক্রমায় নষ্ট হয়ে ভেঙে পড়ে গিয়েছিল সেই তালা। সেখানে মঞ্জুলিকার কোনো আত্মা ছিল না। আর তারপর থেকে তারা এখানেই বসবাস করতে শুরু করে। কিন্তু তাদের এই শান্তির দিনে বিপত্তি ঘটে যখন রুহান এসে তাদের সবাইকে নিয়ে রাজপ্রাসাদে উঠে পড়ে। আর এজন্যই তারা সবাইকে ভয় পাইয়ে রাজপ্রাসাদ থেকে বের করতে চাইছিল। এই ঘটনার পর রুহান একটা প্ল্যান করে। সে মল্লিকাকে বলে আগামীকাল কিছুক্ষণের জন্য মঞ্জুলিকার রূপে নাটক করার জন্য। মল্লিকা রাজি হয়ে যায় এবং তখন সে খুব ভয়ঙ্কর একটা হাসি দেয়। মল্লিকা তখন রুহানকে বলে, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমার জন্য আমি এতটুকু করতেই পারি। ব্যাপারটা এরকম যে মঞ্জুলিকা কথাটা সত্যি সত্যি তাকে বলেছে। আসলে আগের জন্মে রাজকুমার দেবেন্দ্রনাথ মঞ্জুলিকার ছোট ভাই ছিল, আর এই জন্মে রুহান মল্লিকার ছোট ভাই। পরের দিন যথারীতি তাদের নাটক শুরু হয়ে যায়। তবে রুহান সেই তিন পণ্ডিতকে শাস্তি দেওয়ার জন্য অদ্ভুত একটা প্ল্যান বের করে। সে বড় পণ্ডিতকে আগুনের কয়লার উপর দিয়ে হাঁটতে বলে, ছোট পণ্ডিতকে বরফের উপর বসে ধ্যান করতে বলে, আর পণ্ডিতেনকে মেঝেতে গড়াগড়ি দিয়ে তপস্যা করতে বলে। রোহান তার নাটক শেষ করে মঞ্জুলিকার রুমের দিকে যায়, কিন্তু সেখানে মল্লিকা অদ্ভুত আচরণ করে। সে প্রচন্ড ক্ষোভে রোহানকে মেরে ফেলার ভয় দেখায়। ব্যাপারটা ঠিক এরকম যে মঞ্জুলিকা এরকমটা করছে। কিছুক্ষণ পর দরজা খুলে যায়। রোহান ঘরের ভেতরে ঢোকে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। পরে সবাই একটু আশ্বস্ত হয়, কিন্তু রাজপুরোহিত এ ব্যাপারে একটু ক্ষুব্ধ হয়ে যায়, কারণ সে সবাইকে নিষেধ করেছিল যে দুর্গাষ্টমীর আগে যেন এই দরজা খোলা না হয়। তখন মীরা রাজপুরোহিতকে বলে এই তালা আগে থেকে খোলা ছিল। রাজপুরোহিত এটা শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে প্রাসাদ পরিষ্কার করতে গিয়ে একটা দেয়াল ফেটে একটা গোপন রাস্তা বের হয়ে আসে। সবাই সেখানে যায়। সেই গোপন রাস্তায় ঢুকে তারা আরেকটা বন্দি করা ঘর দেখতে পায়, ঠিক যেমনটা মঞ্জুলিকার ঘরের মধ্যে ছিল। এই ঘরের ব্যাপারে রাজপুরোহিতেরও কোনো ধারণা ছিল না। তবে রাজপুরোহিত সবাইকে কড়াভাবে নির্দেশ দেয় যেন দুর্গাপূজার আগে এই দরজা কেউ না খোলে। তারপর সে প্রাসাদের পুরনো কিছু ইতিহাসের বই ঘাঁটতে শুরু করে। অন্যদিকে রুহান রাজাকে ভুলিয়ে পালিয়ে সেই দরজাটি খোলার জন্য রাজি করিয়ে ফেলে। সে মীরা এবং কয়েকজনকে নিয়ে সেই দরজা খুলে ফেলে। তখন বেশ অদ্ভুত একটা ব্যাপার ঘটে। দরজা খোলার সাথে সাথেই প্রাসাদের ইলেকট্রিসিটি চলে যায় এবং ওই ঘর থেকে এক ঝাঁক কাক বের হয়ে প্রাসাদের আকাশ ঘিরে ফেলে। রাজপুরোহিত তখন সেখানে আসে। সে সবাইকে বলে এই কাজটা খুব বড় একটা ভুল হয়ে গিয়েছে, সামনে সবার জন্য অনেক বড় একটা বিপদ আসছে। তখন সে বেশ অদ্ভুত একটা তথ্য দেয়। রাজকুমারী মঞ্জুলিকার এক বড় বোন ছিল, রাজকুমারী অঞ্জলিকা। সব দিক থেকে সে মঞ্জুলিকা থেকে আরো বেশি পারদর্শী ছিল, আর তাকে এই ঘরে বন্দি করে রাখা হয়েছিল। তখনই প্রাসাদের বাইরে আমাদেরকে একটা ব্যক্তিকে দেখানো হয়। একজন মহিলা বেশ নাটকীয়ভাবে প্রাসাদের বাইরে থেকে হেঁটে আসছে। আর এই পর্যায়ে মুভির মধ্যে ইন্টারভাল হয়। ঘটনা 200 বছর আগে চলে যায়। রাজমহলে প্রজারা সবাই ভিড় জমায় রাজকুমারী অঞ্জলিকা আর রাজকুমারী মঞ্জুলিকার নাচ দেখার জন্য। দুজনের নাচ দেখে রাজা খুব খুশি হয় এবং সে ঘোষণা দেয় সে তার রাজ্যকে তার পরবর্তী উত্তরাধিকারীর কাছে সঁপে দিবে। এই বলে রাজা রাজকুমার দেবেন্দ্রনাথের হাতে তার রাজ্য তুলে দেয়। এতে দুই বোন রেগে আগুন হয়ে যায়। ঘটনা বর্তমানে ফিরে আসে। সেই মহিলাটা এসে রুহানকে চমকে দেয়। তখন রাজা তাকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। উনি মন্দিরা দেবী। এই মহলটা কেনার জন্য উনি এখানে এসেছেন। মন্দিরা দেবী রোহানের কাছে এসে বলে তোমার সাথে পরিচিত হওয়ার অনেক ইচ্ছা ছিল। রোহান তখন একটু অবাক হয়ে যায়। মন্দিরা দেবী তখন রাজাকে বলে তাকে মঞ্জুলিকার ঘরের দিকে নিয়ে যাওয়ার জন্য। সবাই তো অবাক হয়ে যায়। তারপর সবাই তাকে মঞ্জুলিকার ঘরে নিয়ে যায়। কিন্তু মঞ্জুলিকার ঘরে যাওয়ার পর মল্লিকা আর মন্দিরা দেবী একে অপরের গলা চেপে ধরে। তখন বাইরে থাকা কাকগুলো জানালার কাঁচের উপর একে একে আছড়ে পড়তে থাকে। কিছুক্ষণ পর বাইরে হট্টগোল শুরু হয়। তখন সবাই সেখানে ছুটে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় সবগুলো কাক একে একে মরে পড়তে থাকে। তখন রাজপুরোহিত এসে সবাইকে সাবধান করে। সে বলে সামনের বিপদের এটা প্রথম লক্ষণ। তখন সে রুহানকে ইঙ্গিত করে বলে তুমি মঞ্জুলিকার আত্মাকে ধ্বংস করবে, যেমনটা তোমার আগের জন্মে তুমি করেছিলে। পরদিন রাজপরিবারের সবাই মন্দিরে একটা বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করে। তবে তাদের এই আয়োজনের মধ্যে ছিল গতকালকে মরে যাওয়া সেই কাকগুলো। পরের দিন রাজা রোহনকে 1 কোটি টাকার একটা চেক দিয়ে এখান থেকে বিদায় নিতে বলে, কারণ তাদের প্রাসাদের সব সমস্যা এখন শেষ। তাই রোহনকে তাদের এখন আর প্রয়োজন নেই। রোহনের মাথায় বাজ ভেঙে পড়ে, কারণ মীরাকে সে ভালোবেসে ফেলেছে, আর এখন তাদেরকে আলাদা হয়ে যেতে হবে এটা কেউই মেনে নিতে পারবে না। তখন রোহনের মাথায় একটা আইডিয়া আসে। সে রাজাকে দেখেছে তার মৃত স্ত্রীর ছবির সাথে কথা বলতে। তখন আচমকা সে মীরার কপালে চুমু দিয়ে বসে।
সবাই এতে রেগে ওঠে। তখনই রুহান মেয়েলি কণ্ঠে রাজা স্ত্রীর রূপে সবাইকে বোকা বানাতে থাকে। সে রাজাকে বোঝাতে সক্ষম হয় যে মীরার জন্য একটা ছেলে পছন্দ করেছে, আর এটা রুহান। অন্যদিকে মহল পরিষ্কার করতে গিয়ে 3 পণ্ডিত একটা পুরনো ছবি খুঁজে পায়। তাদের ভাষ্য মতে এটা মঞ্জুলিকার ছবি। মীরা সেখানে গিয়ে ছবিটা খুলে দেখতে যাবে, তখনই মল্লিকা একটা রঙের বালতি সেই ছবিটার উপর ফেলে দেয়। ছবির চেহারাটা তাদের আর দেখা হয় না। ব্যাপারটা এরকম যে মল্লিকা চাইছে না এই ছবিটা কেউ দেখুক। এমন কি হতে পারে যে এটা তারই ছবি? আমরা এটা একটু পরেই জানতে পারবো। রোহানের জন্য মীরার মামা শাহী শেরওয়ানি বের করে দেখাচ্ছিল, কারণ তাদের বিয়ে এখন ফাইনাল, আর সেটা এই মহলেই হবে। তখন আচমকা একটা শেরওয়ানি মীরার মামার গলা চেপে ধরে। কোন রকমে তারা সেখান থেকে পালিয়ে আসে। তখন জানালার অপর প্রান্ত থেকে সেই অবয়ব থেকে বের হয়ে আসে মন্দিরা দেবী। তাহলে মঞ্জুলিকা আসলে কে? মন্দিরা দেবী না মল্লিকা? অন্যদিকে মহল কেনার জন্য রাজাকে বিভিন্ন কোম্পানি অফার করতে শুরু করেছে। এর মধ্যেই একটা রাজাকে 800 কোটি টাকার একটা চেক দিয়েছে, কিন্তু রাজা এখনো দরদাম করছে। সে মহলের জন্য আরো বাজেট চায়, তাই ওই চেকটা সে একটানা ছিঁড়ে ফেলে। রুহান এবং মীরার মামা তখন ভয়ে আটাশোটে হয়ে সেখানে আসে। তখন রুহান ভয় পেয়ে তার সব ভণ্ডামির কথা স্বীকার করে নেয়। রাজা প্রচন্ড ক্ষেপে তাকে মারতে যায়, কিন্তু অবশেষে সে রাজাকে শান্ত করে মন্দিরা দেবীর কাছে মহল বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এদিকে মন্দিরা দেবী মহল কেনার সব ব্যবস্থা করে ফেলেছে। সে এই মহলের জন্য 100 কোটি রুপি দেবে, কিন্তু তার একটা শর্ত রয়েছে। সে দুর্গাষ্টমীর দিনই এই মহলটা কিনবে, তার আগে নয়। রাজা তখন একটু মরিয়া হয়ে যায়। তখনই ভিকি খান্না নামে একজন লোক এসে রাজাকে এই মহলটা কেনার অফার দেয়। সে এই মুহূর্তে টাকা দিতে রাজি, আর রাজাও এতে রাজি হয়ে যায়। ভিকি খান্না মহলের ভেতর গিয়ে রাজার সিংহাসনটাকে খুব পছন্দ করে। সে এটাকে তার ড্রয়িং রুমে নিয়ে যেতে চায়, কিন্তু মল্লিকা আপত্তি জানায়। তবে ভিকি খান্না তাকে এখান থেকে বিদায় করে দেয়। রাতের বেলায় যখন সে বাসায় ফিরছিল, তখন সেই মুখোশ পরিহিত মঞ্জুলিকার আত্মা তাকে আক্রমণ করে এবং তাকে সেখানে মেরে ফেলে। পরের দিন সকালবেলা মীরা মহলের ভেতরে এসে দেখতে পায় মল্লিকা সিংহাসনে বসে আছে, কিন্তু সেটা তো ভিকি খান্না নিয়ে গেছিল। তখন সে অবাক হয়ে যায়। সে মল্লিকাকে জিজ্ঞাসা করে এই সিংহাসনটা এখানে কি করে এসেছে। তখন মল্লিকা অদ্ভুত আচরণ করতে থাকে। সে এক হাতে সিংহাসনটা উঠিয়ে নেয় আর চিৎকার করে বলতে থাকে, এটা আমার সিংহাসন, আমার কাছ থেকে এটা কেউ নিতে পারবে না। মীরা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে আসে, কিন্তু বাইরে এসে দেখতে পায় সবার সাথে মল্লিকা সেখানে বসেছিল। মীরা ভেবাচাকা খেয়ে যায়। তখন মন্দিরা দেবী অদ্ভুতভাবে হাসতে হাসতে তাদের কাছে এসে মহল কেনার ডকুমেন্টসগুলো রাজার হাতে ধরিয়ে দেয়। সে এখনো এই মহলটা কিনতে চায়। রাতের বেলায় একটা দুঃস্বপ্ন দেখে রোহানের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর সে মীরাকে তার পাশে শুয়ে থাকতে দেখে। তখন সেই মুখোশ পরিহিত মঞ্জুলিকার আত্মা তার সামনে আসে। সে ভয় পেয়ে মীরাকে দেখে তোলে। মীরা ঘুম থেকে ওঠার পর অদ্ভুত একটা আচরণ করে আবার ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে দেখতে পায় তার পাশ থেকে মীরা আর নেই। সে ভয় পেয়ে প্রাসাদ থেকে বাইরে গিয়ে রাতটা পার করে। অন্যদিকে সকালবেলা 3 পণ্ডিত বাসার কাজ করতে করতে ভিকি খান্নাকে দেখতে পায়, কিন্তু সেখানেও তাদের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ভিকি খান্না মারা গিয়েছে, আর এটা ছিল মঞ্জুলিকার আত্মা। 3 পণ্ডিত ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা কোথাও যেতে পারে না। অন্যদিকে রুহান মীরার রুমে গিয়ে তাকে গতকালকে রাতের কথা জিজ্ঞাসা করে, কিন্তু মীরার এ ব্যাপারে কোনো ধারণা নেই। সে তার সাথে ঠাট্টা করে এবং তখন সে বাংলায় গান গাইছিল। রুহান এতে ভয় পেয়ে যায়। পরে সে সিদ্ধান্ত নেয় সে এখান থেকে পালিয়ে যাবে। সে তার পার্টনার টিল্লুকে নিয়ে এখান থেকে গাড়িতে করে রওনা দেয়। মীরা যখন জানতে পারে যে রুহান তাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন সে দৌড়ে গিয়ে ঘরের সবাইকে বলে দেয় যেন তারা রুহানকে আটকায়, কিন্তু তার বাবা এতে খুশি হয়ে যায়। তখন আমরা দেখতে পাই মল্লিকা এবং মন্দিরা দেবীর মুখ শক্ত হয়ে ওঠে, যেন তারা এই সংবাদের জন্য প্রস্তুত ছিল না। তারা চাইছে না রুহান এখান থেকে চলে যাক। অন্যদিকে রুহান কিছুতেই মহলের বাইরে যেতে পারছে না। রাস্তার গোলকধাঁধায় পরে সে বারবার মহলের ভেতরে ফেরত আসছে। মহল থেকে বের হতে না পেরে রুহান ফিরে আসে, তবে সবাইকে সে এটা বলে না যে সে এখান থেকে চলে যাচ্ছিল। সে বলে, আপনারা সবাই আমার পরিবার হয়ে গিয়েছেন, তাই আপনাদেরকে ছেড়ে আমি কিভাবে যাই। তখন 3 পণ্ডিত রুহানকে বলে, তুমি ফিরে কেন এসেছ? এখানে কেউ বাঁচতে পারবে না, মঞ্জুলিকার আত্মা সবাইকে মেরে ফেলবে। এই বলে 3 পণ্ডিত সেখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তবে রুহান তাদেরকে সাবধান করে যে তারা এখান থেকে বের হতে পারবে না। ঠিক তেমনি ভাবে 3 পণ্ডিত সেই গোলকধাঁধার মধ্যে আটকে যায়। তারা বারবার একই জায়গায় এসে পৌঁছাচ্ছিল। তবে একসময় তাদের গরুর গাড়ি একটা দেয়ালে ধাক্কা খায়, আর ছোট পণ্ডিত সেখানে থাকা একটা নিচের খাদে পড়ে যায়। অন্যদিকে রাজপুরোহিত একটা পবিত্র তেল তৈরি করে, ঠিক যেমন ভাবে তার পূর্বপুরুষেরা মঞ্জুলিকার আত্মাকে বন্ধ করেছিল। সে রুহানকে বলে, দুর্গাষ্টমীর দিন এই তেল দিয়ে তুমি মঞ্জুলিকার আত্মাকে ধ্বংস করবে। রাতের পরে রুহান তার ভণ্ড রূহবাবার বেশে তৈরি হয়, কিন্তু যখন সে উপরে আসে তখন দেখতে পায় 2 পণ্ডিত রাজপুরোহিতের বানানো সেই পবিত্র তেল মাথায় দিয়ে বসে আছে। তাদের ধারণা এই পবিত্র তেলে যদি ভূতপ্রেত মারা যায় তাহলে তাদের মাথা থেকে উকুনও মারা যাবে,
রোহান প্রচন্ড ক্ষুব্ধ হয়ে 3 পণ্ডিতকে জুতাপেটা করে। তারপর সে দেখতে পায় মহলের ভিতরে মীরা কেরোসিন নিয়ে দাঁড়িয়ে আছে। রোহান তার কাছে যায়। সে নিজের গায়ে কেরোসিন ঢেলে লাইটার জ্বালিয়ে ধরে। রোহান তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। একসময় সে মীরাকে জড়িয়ে ধরে চিৎকার করে। তখনই তার হুঁশ ফিরে আসে। তখন মীরা কাঁদতে কাঁদতে বলে, আমি এখানে কি করে আসলাম? আমি তো মন্দিরা দেবীর সাথে বসেছিলাম। রোহান প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যায়। সে মন্দিরা দেবীর কাছে ছুটে যায়। সেখানে গিয়ে সে মন্দিরা দেবীকে বলে, তোমার সমস্যা আমাকে নিয়ে, মীরার ক্ষতি কেন করতে গিয়েছ তুমি? এই বলে সে পবিত্র তেল বের করে মন্দিরা দেবীর উপর আক্রমণ করতে যাবে। তখন মীরার ফোনে একটা এসএমএস আসে। মঞ্জুলিকার পুরনো সেই পেন্টিংটা যেটা রং পরে নষ্ট হয়ে গিয়েছিল, সেটা মীরা পরিষ্কার করার জন্য ল্যাবে পাঠিয়েছিল। আর ওই পেন্টিং এর ছবিটা মীরার ফোনে এসএমএসে চলে আসে। পেন্টিংটা ছিল মল্লিকার, অর্থাৎ মল্লিকাই মঞ্জুলিকা। মীরা ছবিটা রোহানকে দেখায়। আর তখনই মল্লিকা ছুটে এসে মন্দিরার চুল ধরে তাকে টেনে ওপরে তুলে ফেলে। আর তখন সে চিৎকার করে বলে, আমি মঞ্জুলিকা। তারপর সে মন্দিরাকে একপাশে ছিটকে ফেলে রোহানের গলা চেপে ধরে আর বলে, আগে তোকে মারবো, তারপর বাকি সবাইকে মেরে ফেলবো। কিন্তু রোহান ততক্ষণে মঞ্জুলিকাতে তার ফাঁদে আটকে ফেলেছে। সে চারপাশে পবিত্র তেল ছটিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। আর মঞ্জুলিকা সেই আগুনে বন্দী হয়ে যায়। তারপর সে মন্দিরের কাছে ছুটে আসে। কিন্তু মন্দিরা দেবী তখন উঠে দাঁড়ায়। আর নিমিষেই সে তার ভাঙা হাত পাগুলোকে সারিয়ে তোলে। তার মুখের একপাশ ভয়ঙ্কর রূপ ধারণ করে। তখন সে চিৎকার করে বলে, আমি আসল মঞ্জুলিকা। এই বলে সে রাজ সিংহাসনটাকে তার কাছে নিয়ে আসে আর সেটাকে এক হাতে উপরে উঠিয়ে তোলে। তখন রোহান সেই পবিত্র তেল নিয়ে মন্দিরের উপর আক্রমণ করতে যাবে। তখন মঞ্জুলিকা তাকে থামায়। সে সামনে এসে বলে, আমরা দুজনের কেউই ভূত নই। তখন সে মন্দিরাকে বলে, এবার তুই তোর আসল রূপ দেখা। কিছুক্ষণ পর মন্দিরা মাটিতে লুটিয়ে পড়ে। তার পিছনে মুখোশ পরা সেই আত্মাটা এগিয়ে আসে। সে তার মুখোশটা সরিয়ে ফেলে। এটা মঞ্জুলিকা নয়, রাজকুমার দেবেন্দ্রনাথ। ঘটনা তখন অতীতে ফিরে যায়। রাজা যখন দেবেন্দ্রনাথকে তার রাজ্য তুলে দেওয়ার ঘোষণা দেয়, তখন মঞ্জুলিকা এবং অঞ্জলিকা দুজনেই ক্ষুব্ধ হয়। আর সেই রাতে তারা দুজনেই ছুরি নিয়ে দেবেন্দ্রনাথকে খুন করতে তার ঘরে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা হতবাক হয়ে যায়। দেবেন্দ্রনাথ পায়ে ঘুঙুর বেঁধে গান গাইছে। তখন সে স্বীকার করে যে রাতে নীরবে মহলের মধ্যে সে নাচ করে। দুই বোন খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা দেবেন্দ্রনাথকে মেয়েদের মতো কাপড় চোপড় পরিয়ে নাচ করতে নিয়ে যায়। একসময় অঞ্জলিকা মঞ্জুলিকাকে চোখের ইশারা দেয়। তারা একটা ভয়ঙ্কর প্ল্যান করেছে দেবেন্দ্রনাথকে ফাঁসানোর জন্য। একসময় মঞ্জুলিকা গিয়ে রাজদরবারে সবাইকে ডেকে নিয়ে আসে। রাজা তার ছেলের এই অবস্থা দেখে প্রচন্ড রেগে যায়। আর এর শাস্তিস্বরূপ সে তাকে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু রাজা কঠিন হলেও সুবিচারক ছিলেন। সে তার দুই মেয়েকে বলে, তোমরা রাজ্যের লোভে পরিকল্পিতভাবে রাজমহল ভর্তি মানুষের সামনে কি এই খবরটা দিয়েছ? তোমরা চাইলে এটা আমাকে গোপনে বলতে পারতে। আমার কোনো সন্তানই এই রাজ্য চালানোর জন্য যোগ্য নয়। আজ থেকে সবাই জানবে রাজকুমারী মঞ্জুলিকা তার ছোট ভাইকে রাজ্যের লোভে খুন করেছে। আর রাজকুমারী অঞ্জলিকা, তোমার নাম ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে দেওয়া হবে। আর তোমাদের দুজনকে এই দেশ থেকে বিতাড়িত করা হলো। ঘটনা বর্তমানে ফিরে আসে। দেবেন্দ্রনাথের বন্ধ ঘরটি খোলার পরে সে তার দুই বোনকে সামনে পায়। তখনই সে তাদেরকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু এটা খুব সহজ হয়ে যায়। তাই সে একের পর এক চক্রান্ত করে সবাইকে বুঝতে সক্ষম হয় তারা দুজনেই মঞ্জুলিকা। আর এটা সে এজন্য করেছে, ঠিক যেমনি তার দুই বোন তাকে চক্রান্ত করে মেরেছিল সেটার প্রতিশোধ নেওয়ার জন্য। তখন দেবেন্দ্রনাথ সবাইকে মেরে ফেলার জন্য সেখানকার চারপাশে আগুন ধরিয়ে দেয়। তারপর সে রোহানের হাতে থাকা সেই পবিত্র তেলটা একপাশে ছিটকে ভেঙে ফেলে। দেবেন্দ্রনাথ তার প্রতিশোধ নেওয়ার জন্য 200 বছর অপেক্ষা করেছে। আর আজ সে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তাই অতি আনন্দে সে একটা ভুল করে ফেলে। সে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে পবিত্র তেলটা ভেঙে ছিটিয়ে পড়েছিল। তার পা সেখানে আটকে যায়। তখন মল্লিকা এবং মন্দিরা দেবী আগুনের মশাল নিয়ে দেবেন্দ্রনাথের দিকে তেড়ে আসে। কিন্তু তখন তাদের দুজনের মধ্যেই তাদের পূর্বজন্মের স্মৃতিগুলো মনে পড়তে থাকে। রাজকুমার দেবেন্দ্রনাথ তার দুই বোনকে খুব ভালোবাসত এবং সম্মান করত, কিন্তু তারা রাজ্যের লোভে তার সম্মান এবং ভালোবাসাকে গুরুত্ব দেয়নি। আর এগুলো মনে পড়ে তারা খুব অনুতপ্ত হয় এবং তাদের হাতে থাকা মশালগুলো একপাশে ফেলে দেয়। মন্দিরা দেবী দেবেন্দ্রনাথকে বলে, তুই তোর সারা জীবন বন্দী অবস্থায় পার করেছিস, তারপরেও আমাদের প্রতিহিংসার আগুনে তোকে জ্বলতে হয়েছে। তোর যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আমাদেরকে জ্বালিয়ে তুই তোর প্রতিশোধ নে। এই সাধারণ মানুষগুলোকে ছেড়ে দে, তাদের কোনো ভুল নেই। মল্লিকা এবং বন্দিরা দেবী দুজনেই তাদের সব ভুলের জন্য দেবেন্দ্রনাথের কাছে ক্ষমা চায়। দেবেন্দ্রনাথ তখন চিৎকার করে কাঁদতে থাকে। একসময় তার চোখ থেকে এক ফোঁটা অশ্রুজল পরে তার বিকৃত রূপ মুছে দেয়। কিছুক্ষণের জন্য দেবেন্দ্রনাথ তার আগের রূপে ফিরে যায়। তার মুখ তখন আনন্দের হাসিতে তৃপ্ত। তারপর একসময় তার আত্মা বিলীন হয়ে যায়। পরের দিন সকালে মল্লিকা তার এই মহলে আসার কারণ খুলে বলে। ছোটবেলা থেকেই সে এই মহলটার স্বপ্ন দেখত, আর এই কারণেই পুরনো নিদর্শন রেস্টোরেশন করার কাজ শুরু করেছে। অন্যদিকে মন্দিরা দেবী তার আসল পরিচয় খুলে বলে। সে এখানে মহল কিনতে আসেনি, তার আসল পরিচয় এসিপি রাথোর।
এই নামটা শুনে রোহান জ্ঞান হারায়, কারণ তার পার্টনার টিল্লু তাকে বলেছিল এসবি রাথোর নামে একজন পুলিশ অফিসার তাকে হন্য হয়ে করছে। মুভিটা এখানেই শেষ হয়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের মুভির এই গল্পটা ভালো লেগে থাকলে এরকম আরো একটা রোমাঞ্চকর গল্পের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ভালো লাগলে দেখে আসবেন।